টিভির পর্দায় কোটি কোটি টাকা উদ্ধারের ছবি আমরা প্রথম দেখেছিলাম পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়িতে। কারো বাড়িতে এত টাকা, গোগ্রাসে গিলেছিল গোটা বাংলা। তারপর এবার পাথর সম্রাট, বীরভূমের পাথর সম্রাট টুলু মণ্ডলের বাড়িতে যে পরিমাণ টাকা, টাকার পর টাকা উদ্ধার হলো, টাকার পাহাড় উদ্ধার হলো, তা দেখেও কিন্তু চোখ কপালে ওঠার জোগাড়। আর শুধু কি তাই, তার সঙ্গে সোনার বাংলায় যে এত সোনার খনি ছিল সেটাও তো নতুন করে জানলাম আমরা। এই টাকার উৎস কি, কোথা থেকে এলো, কোথায় যায়, আমরা কথা বলবো। আমার সঙ্গে রয়েছেন দ্য ওয়ালের এডিটর ইন চিফ শঙ্খদীপ দাস। এই ভাড়েমা ভবানী অবস্থা হচ্ছে একটা সরকার চালাবার জন্য, সেখানে এই টুডু মণ্ডলদের মতো এদের বাড়িতে হচ্ছে কোটি কোটি টাকা। গতকাল যা হিসেব 28.5 কোটি টাকা ছাড়িয়ে গেছে, সঙ্গে 15 কেজি সোনা। এখন দেখলাম তার ম্যানেজারের বাড়িতে হচ্ছে আবারও সোনা মাপার জন্য যন্ত্র নিয়ে যেতে হয়েছে। কি বলবে তুমি? এটা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তর দেওয়া উচিত। 15 বছর ধরে পশ্চিমবঙ্গের যে লিগ্যাসি উনি রেখে দিয়ে গেছেন, তাকে এই উত্তরটা দেওয়া উচিত। নেক্সট টাইম যখন মমতা বন্দ্যোপাধ্যায় কোনো রাজনৈতিক সভা করবেন বা 21শে জুলাইয়ের মঞ্চের মতো কোনো সভা করবেন, তখন তাকে আগে এটা নিয়ে উত্তর দেওয়া উচিত যে 15 বছরে কি লিগ্যাসি উনি রেখে দিয়ে গেছেন। ওনাকে যদি বলা হতো কয়লা চুরি, উনি বলতেন ওটা তো ওই আইএসএ এর ইয়ে। ওনাকে যদি বলা হতো গরু পাচার, উনি বলতেন বিএসএফ। ওনার কোনো দায় নেই। পাথর খাদানের পর খাদান, বালি পাথর চুরি হয়ে যাচ্ছে, ওনার কোনো দায় নেই, উনি জানেন না। অথচ সম্রাট, মানে একটা বাচ্চা ছেলেও বুঝবে যে ক্রুড ওয়েতে এই কারবার চলতো। লোকাল থানা, লোকাল এসপি, লোকাল ডিএম জানে না, কালীঘাট ক্যামাক স্ট্রিট জানতো না। এটা কোনোদিনও হতে পারে না, বিশ্বাসযোগ্য, এটা কোনোভাবেই বিশ্বাসযোগ্য নয়। পলিটিক্যাল আশ্রয় ছাড়া কারো ক্ষমতা হবে ওরকম সাম্রাজ্য করা। এবং তুমি চিন্তা করে দেখো যে কেন আজকে আমরা বলছি যে বাংলার মাটিতে এত সোনা। আজকে টুলু মণ্ডলের বাড়ি থেকে 15 কেজি সোনা পাওয়া গেছে, আমি বলছি না। আমি বলছি ওই যে কালো পাথরটা উঠছে, পাকুড়ের কালো পাথর, সেই পাথরটাই তো প্রায় সোনার মতো দামি। ঠিক। এবং ওই যে সোনা, যে লিকেজ গত 15 বছর ধরে হয়ে গেছে, সেই 15 বছরের হিসেব তো মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে হবে। শুভেন্দু অধিকারীর কাছে চাইলে হবে না, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে চাইলে হবে না, মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে হবে। তিনি বলতে পারেন না যে আমি এটা জানতাম না। যদি বলেন যে আমি এটা জানতাম না, তাহলে বুঝতে হবে যে ওয়ার্স্ট একটা প্রশাসক ছিলেন তিনি। একেবারে, যে তার কাছে এটা পৌঁছয়নি। এত বড় কিছু হতে পারে, এত বড় কিছু চলছে, কোনোদিন হতে পারে এটা। ট্রাকের পর ট্রাক ওখান থেকে বালি আর পাথর বেরিয়েছে। আজকে স্টেট গভর্নমেন্ট, পশ্চিমবঙ্গের নতুন এই রেজিম চেঞ্জের পরে, বিজেপি সরকার আসার পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একটা হিসেব দিয়েছিলেন। সেই হিসেবটা হচ্ছে গত বছর এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত এই যে মোহাম্মদ বাজার, নলাটি, এসব চত্বর থেকে যে পাথরের পার ডে কালেকশন, গভর্নমেন্টের রেভিনিউ কালেকশন হতো 19 লাখ টাকা অ্যাভারেজ পার ডে, 19 লাখ টাকা। অথচ পোটেনশিয়াল কোথায় আছে? 2.5 থেকে 3 কোটি টাকা পার ডে। কত বড় ফারাক! পার ডে যদি 2.5 কোটি থেকে 3 কোটি টাকা রেভিনিউ পোটেনশিয়াল হয়, আর যদি 19 লাখ টাকা রোজগার হয়, গভর্নমেন্টের প্রকৃত রেভিনিউ কালেকশন হয়, তার মানে পার ডে 2.5 কোটি টাকার উপরেই প্রায় লুট। ঠিক, একদম। মাসে গেলে কত দাঁড়ায়? তার মানে মাসে 80-90 কোটি টাকার কাছাকাছি, 80 কোটি টাকা, 75-80 কোটি টাকার মতো লুট। তাহলে বছরে প্রায় 1000 কোটি টাকার মতন। তাহলে 15 বছর 15,000 কোটি টাকা ভাবা যায়। এবং ইন্টারেস্টিং হচ্ছে কি, যে এই যে বলছি যে অ্যাভারেজ মাসে প্রতিদিন 19 লাখ টাকা রেভিনিউ কালেকশন, ডিসিআর বাবদ, ডিসিআর প্রসঙ্গে আমি আসছি, সেইটা 18 মে এই সরকার 9 তারিখে শপথ গ্রহণ হয়েছে, 11 তারিখে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবান্নে প্রথম গিয়েছেন। তার 7 দিনের মাথায় 18ই মে কালেকশন ছিল 2,30,00,000 টাকা। 7 দিনের মধ্যেই। On 18th of May, collection was 2.30 crore. আর সেটাই 1 বছর আগে ছিল দিনে 19 লাখ টাকা অ্যাভারেজ।
আরো অদ্ভুত জিনিস আছে, যেই ইলেকশনটা এগিয়ে আসছে এবং সেন্ট্রাল এজেন্সিস আমরা দেখেছি যে ইলেকশনের আগে বিজেপি জমানায় কেমন অ্যাক্টিভ হয়, সেইটাই এপ্রিল থেকে অক্টোবরে যেখানে পার ডে 19 লাখ টাকা অ্যাভারেজ কালেকশন ছিল, নভেম্বর থেকে মার্চ পর্যন্ত অ্যাভারেজ কালেকশন হয়ে গেল 70 লাখ টাকা। মানে বাড়লো কিছুটা। আর সেটাই এই নতুন গভর্নমেন্ট আসার পরে হয়ে গেল দিনে 2.5 কোটি টাকা, 2,30,00,000 টাকা অন 18th মে। নেক্সট ডেও তাই, প্রায় তারপর দিনও তাই। এবং এক মাসে 83 কোটি টাকা না কত কোটি টাকা রেভিনিউ করেছে গভর্নমেন্ট। তো এই রেভিনিউ গভর্নমেন্টের, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কে আমি প্রশ্ন করেছিলাম, উনি আমাকে উত্তর দিয়েছিলেন, এবং সেটা দ্য ওয়ালের এক্সক্লুসিভ খবর ছিল। সেটা হচ্ছে যে 11ই মে থেকে 11ই জুন এই এক মাসের মধ্যে গভর্নমেন্টের রেভিনিউ লিকেজ বা লিকেজ তো পরে কথা, গভর্নমেন্টের রেভিনিউ বেড়েছে হচ্ছে 1,000 কোটি টাকা এক মাসে। এক মাসে। তার মানে কি পরিমাণ রেভিনিউ লিকেজ? একটা ডুপ্লিকেট চালান রিসিভ ডিসিআর, সেই ডিসিআর দেখিয়ে ওয়েস্ট বেঙ্গল মিনারেল কর্পোরেশনের কাছে ওই রাজস্ব জমা পড়তো, আর টুলু মণ্ডলরা এই ডিসিআরও ফেক করে রাজস্ব ফাঁকি দিয়ে কিভাবে এই ডিসিআর এই ফাঁকিটা কিভাবে দিতে? দেখো, এটা তো গভর্নমেন্টকে একটা মেকানিজম বার করেছিল গভর্নমেন্টকে রেভিনিউ দেওয়ার জন্য। সেটা চালান ফেক মেক করে অর্ধেক টাকা দিত না, অর্ধেক টাকা মানে একটা কিয়দংশ টাকা দিত, বাকি টাকাটা নিজেদের রোজগার চলে যেত। এবারে এই যে, এবং ট্রাকের আবার ওভারলোডিং আছে, পার ট্রাক ওভারলোডের জন্য আবার 2200 টাকা থেকে 300 টাকা রোজগারটা তুমি ভাবো ওখানে বাড়ছে। এবার এই যে প্রসেস, কিন্তু ক্রুড ওয়েতে, আমি বলছি না, যেভাবে বস্তা ভরে ভরে, আমার ধারণা, আমার কাছে কোনো গোয়েন্দা তথ্য কোনো পুলিশ আমাকে বলেনি, আমার ধারণা হচ্ছে যে এই সরকার পরিবর্তনের পরে ওই টাকাটাকে মোবিলাইজ করতে পারিনি, ওখান থেকে সরাতে পারিনি, যে টাকা সরাতে গেলে ধরা পড়ে যাবো ইত্যাদি প্রভৃতি, বা হয়তো যে পরিমাণ টাকা ছিল তার থেকে একটা অংশ সরিয়েই ফেলেছে, বাকি অংশটা পারেনি, পুলিশের কাছে খবর চলে গেছে। সেটাই এত বড় অংশ ছিল একটা। তো ঘটনা হচ্ছে যে কি ক্রুড ওয়েতে, এবং তুমি বিশ্বাস করো যে বীরভূমের পুলিশ, লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, যে দপ্তর রেভিনিউ কালেক্ট করে সেই দপ্তর, বীরভূমের পলিটিক্যাল বসেস, তারা জানতেন না। এখন অনেকেই বলছেন যে অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ ছিলেন টুলু মণ্ডল। তো অনুব্রত মণ্ডল যখন 2 বছর তিহারে ছিলেন তখন কি হয়েছিল? তখন রাজনৈতিক আশ্রয় ছাড়া টুলু মণ্ডল চালিয়ে গেছেন, পারতো নাকি? সম্ভব ছিল? পশ্চিমবঙ্গে গত 15 বছরের মেয়াদে এই ধরনের কারবার সরকারের অজান্তে, আর এটা তো গোপনে করার নয়, খোলা একেবারে ওপেন মাইন, প্রশাসনের চোখের মানে নাকের ডগায় ওপেন মাইনিং, ট্রাকের পর ট্রাক বেরোচ্ছে, এবং সেখানে গত 3 বছরে 11 জনের মৃত্যুও হয়েছে, যেহেতু এখানে কোনো সেফটি মেজার নেওয়া হয় না, সবটাই ক্রুড ওয়েতে হয়, কোনো সেফটি মেজার নেই, কিচ্ছু নেই, ক্রুড ওয়েতে খুঁড়ে পাথর তোলা। 11 জন মারা গেছে, পুলিশ জানে না, অ্যাডমিনিস্ট্রেশন জানতো না। আমার তো বক্তব্য হচ্ছে যে এই যে পার্থ চট্টোপাধ্যায় বাড়ি থেকে যেভাবে টাকা বেরিয়েছিল, আর আজকে যেভাবে টুলু মণ্ডলের বাড়ি থেকে টাকা বেরিয়েছে, এইটাকে শুধু ওই বিনোদনের কোশেন্ট, যে টাকা গোনা হচ্ছে, এটা তারা এন্টারটেনমেন্টের জায়গায় পৌঁছে গেছে একদম। বিশেষ করে সংবাদ মাধ্যমেরও দায় আছে তার জন্য, একটা এন্টারটেনমেন্টের জায়গায় পৌঁছে গেছে, টাকা গোনা হচ্ছে। এইটার বাইরে গিয়ে এই টাকাটা যে ধারাবাহিকভাবে এখান থেকে যে লুট হয়েছে, সেই টাকাটা কোথায় গেছে? একা টুলু মণ্ডল যদি এই টাকাটা আত্মসাৎ করতেন, তাহলে টুলু মণ্ডলে আজকে যে বাড়ি দেখছো শিউরিতে, ওই বাড়ি হতো না, আর একটা রাজপ্রাসাদ হতে পারত। এক্স্যাক্টলি। এবং একা টুলু মণ্ডলের পক্ষে সবটা আত্মসাৎ করা সম্ভবও হয়নি। তাহলে টুলু মণ্ডলের থেকে, ওইখান থেকে টুলু মণ্ডলকে দিয়ে থুয়ে করতে হয়েছে। হ্যাঁ, কাদের দিয়েছে? হ্যাঁ, মানি ট্রেল কি ছিল, ঠিক, কারা টাকা পেয়েছে, পলিটিক্যাল কারা টাকা পেয়েছেন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনে কারা টাকা পেয়েছেন, এই সব অভিযোগ তদন্ত হওয়া উচিত। এবং মুখ্যমন্ত্রী খুব সিগনিফিকেন্টলি একটা কথা বলেছিলেন যে ওখানকার এই পাথর খাদানের টাকা
ভায়া কিছু হয়ে দুবাই পর্যন্ত পৌঁছে যাওয়া, যতদূর আমার মনে পড়ে। মুখ্যমন্ত্রী বলেছিলেন ক্যামার স্ট্রিট হয়ে দুবাই গেছে, রাইট। প্রেস কনফারেন্সে বলেছিল যে ওই টাকা ক্যামার স্ট্রিট হয়ে দুবাই গেছে। তুমি চিন্তা করে দেখো না, যে যদি সত্যি আজকের দিনে আমি আরো কম করে ধরলাম যে 2 কোটি টাকাও যদি দিনে দু revenue কোটি loss ধরো, হয়, হ্যাঁ, তাহলেও তাহলে তো মানে 60 কোটি টাকা। তাহলে আজকে কত 60 কোটি আজকে টাকা। কত পাওয়া গেছে? ওই 28 কোটি টাকার মতো পাওয়া গেছে। তাহলে 28 কোটি টাকা তো নস্যি। একেবারেই মিনিমাম নসিব। মাসে যদি 60 কোটি টাকা হয় তাহলে বছরে কত কোটি টাকা হয়? 700 কোটি টাকা, 750 কোটি টাকা। এবং তুমি চিন্তা করে দেখো, আজকে আমরা এই আলোচনাটা করছি শুধুমাত্র বীরভূমের ওই মোহাম্মদ বাজার চত্বরে কয়েকটা, নলাটি, বীরভূম, হ্যাঁ, ওই রিজিয়নের কয়েকটা, যেখানে 200-250 খানা খনি আছে যেখান থেকে তোলা হয়। কিন্তু শুধু বীরভূম নিয়ে আমরা কথা বলছি, বাঁকুড়া আছে, সালতোরা, মেজিয়াই চত্বর রয়েছে, পুরুলিয়া আছে, বালি তোলা নদীর চর থেকে তো র্যাম্প্যান্ট হয়েছে সব জায়গায়। বালিতলা তো উত্তরবঙ্গের নদী থেকে শুরু করে সব জায়গাতে চলেছে। তাহলে এইটা যে কি পরিমাণ, আমি বারবার বলছি পশ্চিমবঙ্গের মাটিতে শোনা, তার মানে ন্যাচারাল রিসোর্সেস স্টেটের, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়, আমি নেতিবাচকভাবে বলবো না, যে এই যে সোশ্যাল সেক্টরের কাজকর্ম করতে গিয়ে কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, এইসব করতে গিয়ে তো গভর্নমেন্টে কোনো ক্যাপিটাল এক্সপেন্ডিচার ছিল না, কোনো বড় সেতু হয়নি গত 5-7 বছরে, কোনো বড় রাস্তা চড়া হয়নি, রাস্তাগুলোর অবস্থা খুব খারাপ। তাহলে এই যে 10,000 কোটি টাকা, 20,000 কোটি টাকা যে রেভিনিউ লস, এইটা দিয়েও যে গভর্নমেন্ট ক্যাপিটাল এক্সপেন্ডিচার কি করতে পারত? ঠিক। এর উত্তর কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে হবে একটা না একটা দিন। হয়তো উনি দেবেন না, চুপ করে থাকবেন, সদিচ্ছা থাকলে করা যেত। এবং প্রশাসনিক বৈঠকে বারবার বীরভূম গেছেন, কিন্তু বাক স্টপস অ্যাট হার টেবিল অনলি। কারণ তিনি 15 বছর ধরে এরকম একটি ব্যবস্থাকে প্রিসাইড করেছেন, ওনার মেয়াদেই তো হয়েছে। রাতারাতি বিজেপি ক্ষমতা আসার পরে তো পাথর তোলা শুরু হয়নি একেবারে। এদের বারবারন্ত তো হয়েছে গত কয়েক বছরেই, না একেবারে চোখের সামনে। এটা যে রাজনৈতিক, টুলু মন্ডল ছিলেন নাকি গৃহশিক্ষক ছিলেন, আর আরেকজন চাঁদের বাস মিনার মন্ডল। তো একজন গৃহশিক্ষক মানে প্রাইভেট টিউশন করতে বাড়িতে, সেই থেকে তিনি পাথর সাপ্লাই দেওয়া শুরু করেন, তারপরে তিনি খনি, ওই যে পাথর খনন করে তোলাও শুরু করেন। আরেকজন মিনার বানিয়ে ফেললেন। হ্যাঁ, আরেকজন হচ্ছে মিনার, তো তিনি নাকি গাড়ি চালাতেন। এবং পুলিশ প্রশাসনের চোখের সামনে, মানে এত বড় যেখানে লরি রাখা হতো বা কিছু, ছবিতেই আমরা দেখছিলাম, আমাদেরও দা বলে যা ছবি এসেছে, এটা তো ওপেন সিক্রেটই ছিল। ওপেন সিক্রেট, এত বড় এলাকা, সেখানে এত প্রায় 100 লরি, সমস্ত কিছু। এবং এটা নিয়ে যে লেখালেখি অতীতে হয়নি এরকম এমনও নয়। যদি কেউ বলেন যে সংবাদ মাধ্যম সাইলেন্ট ছিল, ব্যাপারটা একদম মোটেই তাই নয়। বহুবার লেখা হয়েছে, কিন্তু প্রশাসনের কোনো গুরুত্বই দেয়নি। দিয়েছে কি? একেবারেই নয়, বন্ধ হয়েছে। এই চুপ করে থাকাটা কি একটা মানে তোষণ, এবং সেটাই ছিল মূল লক্ষ্য, রাজস্ব ক্ষতি হলে হয়ে যাক, আমাদের পার্টি কর্মীরা ঠিকঠাক থাকুক। তো পার্টি কর্মী তো কটা পার্টি কর্মী পেয়েছে এখানে তো গুটি কয়েক লোকই পেয়েছে। সেইটা, এই মানি ট্রেলটা গভর্নমেন্ট যদি আজকে সেটাকে তদন্ত করে দেখে, এবং সেটা যদি মিনিংফুল ইনভেস্টিগেশন হয়, যে শেষ পর্যন্ত কার কাছে টাকা পৌঁছেছে, তবেই বোঝা যাবে যে এই গভর্নমেন্টেরও সদিচ্ছা আছে। তা না হলে বুঝতে হবে যে এটাও একটা শুধুমাত্র গ্যালারি শোই হচ্ছে শুরুটা। আজকে পুলিশ গিয়ে উদ্ধার করলো, বাজেয়াপ্ত হলো, এবং এখানেই শেষ হয়ে গেল। এটাও যদি হয়, তাহলে বুঝতে হবে এটা শুধু গ্যালারি শোই হলো, এটা মিনিংফুল কনক্লুশনে গেল না। 28 কোটি টাকা উদ্ধারটা তার কোনো বিষয় নয়, যেটা হলো যে নতুন করে 28 কোটি টাকা তো কোনো টাকাই নয় একেবারে। 28 কোটি টাকা তো কোনো টাকাই নয়, যে পরিমাণ লুট হয়েছে। মানে ওই, আমি যে ফিগারটার কথা বলছি, এটা তো গভর্নমেন্টের ফিগার, যে অন 18th of May 2.30 crore ছিল রেভিনিউ কালেকশন। জগন্নাথ চট্টোপাধ্যায়, তিনি বীরভূমের নেতা, তিনি সিউড়ির বিধায়ক, তিনি রাজ্যের মন্ত্রী, উচ্চশিক্ষা মন্ত্রী, তারই তথ্য হচ্ছে 10,000 কোটি টাকা লুটের। ফলে তারা যখন এই লুটের কথা বলছেন, তখন তাদেরই প্রমাণ করে দেখানো উচিত অ্যাকচুয়ালি টাকাটা কোথায়, কিভাবে লুট হয়েছে,
এবং টাকাটা কোথায় গেছে, টাকাটা বেনিফিশিয়ারি কারা কারা, ঠিক। এই টাকার বেনিফিশিয়ারি কারা কারা, এবং একদিন দুদিন নয়, 15 বছর ধরে, তাই না? কারা বেনিফিশিয়ারি হলো। যেমন আজকে শিক্ষা দুর্নীতির ক্ষেত্রে বেনিফিশিয়ারি কে বা কারা কারা ছিলেন, সেন্ট্রাল এজেন্সি তদন্তে সবটা পরিষ্কার হয়ে গেছে। এসএসসির চেয়ারম্যান থেকে শুরু করে, ইউনিভার্সিটির উপাচার্য থেকে শুরু করে, পার্থ চট্টোপাধ্যায়ের অফিসের স্টাফ থেকে শুরু করে, তার বান্ধবী, সবাই নাম এসে গেছে। তারা প্রত্যেকে কিছু না কিছু সময়ের জন্য জেল হেফাজতে ছিলেন, বেলে মুক্তি পেয়েছেন ইত্যাদি প্রভৃতি নামগুলো সব জানা। বেনিফিশিয়ারি, এখানেও বেনিফিশিয়ারির লিস্ট বার করা উচিত এবং তাদেরকে তদন্তের আওতায় আনা উচিত কোথাও না তা না হলে মনে হবে যে এটা শুধুমাত্র একটা ওয়ান ডে শো হলো। একেবারেই। দেখো, এটা তো এই শুভেন্দু অধিকারী সরকার প্রথম থেকেই বলছেন জিরো টলারেন্স, এইসব বিষয়ে একেবারেই জিরো টলারেন্স। এবার এটা যদি তদন্তের আওতায় আসে এবং পরবর্তী সময় যদি সদিচ্ছা থাকে, তুমিও বললে যে কিছুদিন গেলে বোঝা যাবে যে এই সরকারের সদিচ্ছা আছে কিনা। সদিচ্ছা থাকলে যদি এতগুলো রাজস্ব যদি সরকারের ভাড়ারে আসে, সেক্ষেত্রে তো সরকারের ডেভেলপমেন্ট ওয়ার্কের অনেক ক্রাইসিস মিটে যেতে পারে। 1000-2000 কোটি টাকা হলে আজকে একটা ফ্লাইওভার হয়ে যায়, একটা বড় রাস্তা হয়ে যায়, বা সামাজিক প্রকল্পের টাকা হতে পারে, স্কিল ডেভেলপমেন্টের জন্য একটা 100খানা ইনস্টিটিউট হতে পারে ওই টাকায়। ঠিকই। তো এইটা এবার গুড পার্ট হচ্ছে যে গত 15 বছরে এই যে ধরপাকড় হয়নি, এবার সেই ধরপাকড়গুলো হচ্ছে। কিন্তু যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে আগামী দিনে আর এই ধরনের কোনো বেআইনি খনন হবে না। আর দুই হচ্ছে যে চুরিটা পশ্চিমবঙ্গ থেকে হয়েছে, এটা তো পশ্চিমবঙ্গেরই সম্পদ। পশ্চিমবঙ্গের যে সম্পদ লুট হয়েছে এবং পশ্চিমবঙ্গের যে সম্পদ লুটের নেপথ্যে কারা 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 বেনিফিশিয়ারি, কাদের কাছে টাকা গেছে, সেইটা সরকারকে এবার তদন্ত করে বার করতে হবে, এই মানি ট্রেল। এটা একটা কিন্তু একদম মানে মিনিমাম একটা চাহিদা। টুলু মণ্ডলকে জেরা করলেই যদি পাওয়া যাবে যে টুলু মণ্ডল কাকে কাকে সাপ্লাই দিতেন, কিভাবে টাকা, এবং এখানে যদি সত্যি পুলিশ এবং অ্যাডমিনিস্ট্রেশনের কোনো ভূমিকা থেকে থাকে, তাহলে আমার মনে হয় যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। ঠিক, একেবারেই। শুধু রাজনৈতিক ভাবে নয়, যারা পুলিশ প্রশাসন, কারণ তৃণমূল জমানায় পুলিশের একটা অংশের বিরুদ্ধে তো অভিযোগ ছিল, পলিটিক্যাল শ্রেণীর বিরোধীদের সবার অভিযোগ ছিল, সেটাও তদন্ত হওয়া উচিত যে কারা এর নেপথ্যে ছিলেন। পুলিশ প্রশাসনও যেন এর ঊর্ধ্বে না থাকতে পারে, যারা জড়িত ছিলেন এতদিন ধরে এই কারবারে, এবং 12-14 বছর 15 বছর ধরে একই জিনিস চললো। এবং সবটাই শুধু বীরভূম সেন্ট্রিক হবে কেন? হ্যাঁ, বাঁকুড়া, পুরুলিয়া, উত্তরবঙ্গের যে জেলাগুলো যেখান থেকে বালি খাদান থেকে বালি ওঠে, বেআইনি বালি তোলা হয়েছে, সব হিসাব হওয়া উচিত। পশ্চিম বর্ধমানের কিছু অংশ, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঠিক, সব হিসেব হওয়া উচিত, জেলা ধরে ধরে হিসেব হওয়া উচিত। এটা যদি কোথাও না থেমে যায় আর কি, এটা চলতে থাকলে বোঝা যাবে এরকম টুলু মণ্ডল জেলায় জেলায় পাওয়া যাবে আরো, এরকম টুলু মণ্ডল, মিনার মণ্ডল আরো জেলায় জেলায় পাওয়া যাবে। মানে এটা হিমশৈলীর একটা চূড়া মাত্র বলা যেতে পারে। একদমই তাই, কোথাও গিয়ে একদমই তাই। এবার এটা মানে কেঁচো খুললে শুধুমাত্র পাথর বালি নয়, জমি মাফিয়া আছে, ঠিক, সরকারি জমি জবরদখল করে নেওয়া আছে। বড় অভিযোগ এটা, সরকারি জমি মানে বিঘের পর বিঘে, 100-200 বিঘে বনে অরণ্যের জমি দখল করার অভিযোগ রয়েছে। একদম। এই সবকটাই এবার তদন্তের আওতায় আসা উচিত। নদীর চর দখল হয়েছে, বন্যপ্রাণ যেখানে সংরক্ষিত রিজার্ভ ফরেস্ট সেখানে দখল করে নেতাদের হচ্ছে যে রিসর্ট বানানো হয়েছে। দেখুন এই যে টাকিতে একটা হোটেল আমি ভাঙতে দেখলাম, যে শাহানুর মণ্ডলের একটা হোটেল, যেটা নদীর চরের ওপর তৈরি হয়েছে। তো নদীর চরের ওপর তৈরি হয়েছিল, যে বসিরহাটের বা উত্তর চব্বিশ পরগনা প্রশাসন দেখতে পায়নি, সংশ্লিষ্ট পারমিশন গুলোই বা আজকে প্রশাসন দেখতে পেয়ে গেল। তাহলে আগের প্রশাসনের কারা ছিলেন দায়িত্ব, যে যারা দেখতে পাননি? একেবারে। ক্যানিং এর শওকত মোল্লার ছেলের রিসর্ট হচ্ছে নদীর চর দখল করে, তাহলে কেন দেখতে পায়নি প্রশাসন? এবং এত বড় বড় অভিযোগ যে নদীর গতিপথ পর্যন্ত বদলে দেওয়া হয়েছে। তুমি ভাবতে পারছো পরিবেশ ভারসাম্যের জায়গা থেকে কত বড় মানে ক্রাইম, ইটস আ ক্রাইম। আমার যা মনে হয় আর কি, সরকার বা প্রশাসন চোখ বুঝেছিল কোথাও গিয়ে। এগুলো তো মমতা বন্দ্যোপাধ্যায়কে উত্তর দিতে হবে, আমি শুরুতেই যেটা বলেছি। একেবারেই। এবং শুরু আমি এই যেদিনকে 21শে জুলাইয়ের দিন আমি তোমায় বলছিলাম না যে মমতা বন্দ্যোপাধ্যায় আবার ফিরে আসতে পারবেন কিনা, তার কাম ব্যাক,
এটাকে 2004 সালের সাথে উনি বলছে আমার 2004 সালেও আমি 1 থেকে বড় হয়েছি, কিন্তু 2004 সালে তোমাকে এই বার্ডেন ছিল না। আজকে ওনার পিঠে একটা বড় বোঝা রয়েছে, সেই বোঝাটা হচ্ছে যে এই প্রশ্নের উত্তর। আজকে উনি বেরোলেই ওনাকে এই প্রশ্নের উত্তরগুলো দিতে হবে, তাকে দিতে হবে। অভিযোগ করার আগে তাকে তো উত্তর দিতে হবে, এতদিন যা চলেছে, তাই না? সেটা একটা বড় বার্ডেন। উনি বলছেন বটে যে ওখান থেকে ফিরে আসতে পারবেন, তখন তার কাছে এই বোঝাটা ছিল না। তুমি খুব সঠিকভাবে এটা বললে, এই বোঝাটা ছিল না, এই দায়টা ছিল না। এটার তো উত্তর তো একদম মানুষকে দিতে হবে। এবং পাশাপাশি হচ্ছে যে নতুন সরকার এই সদিচ্ছা যেন বজায় রাখে এবং গোটা শুধু বীরভূমেই আটকে না থেকে। আর একটা তুমি আজকে বিষয় একটা কথা বলছিলে আজকে, যেহেতু আমরা এইটা নিয়ে ফোকাস করলাম, কিন্তু তোমার একটা কোয়ারি ছিল যে আজকে এনডিএ এর বৈঠকে এনসিপিআই মানে যারা তৃণমূল ভেঙে নতুন পার্টিটাতে চলে গেছে, যে 20 জন সাংসদ, তাদের মধ্যে 3 জন অনুপস্থিত ছিলেন। আমাকেও সিপিএম এর একজন নেতা ফোন করে জিজ্ঞাসা করলেন, তাহলে কি এনসিপিআই ভেঙে যাচ্ছে? এটাই তো তোমার প্রশ্ন ছিল না? একেবারেই যে 3 জন ওখান থেকে বেরিয়ে এনডিএর বৈঠক আজকে অ্যাটেন্ড করেনি তারা। হ্যাঁ, তারা সেই 3 জন হলেন খলিলুর রহমান, আবু তাহের মুর্শিদাবাদের 2 জন, ও 3 জনই মুর্শিদাবাদের, এবং ইউসুফ পাঠান। দেখো, এরা কেউই ওপেনলি এনডিএ মিটিংয়ে যাবেন না, তাদের কারণ এদের সংখ্যালঘু ভোট ব্যাংকের বিষয় আশয় রয়েছে। কিন্তু তার মানে যে তারা এনসিপিআই ছেড়ে বেরিয়ে যাচ্ছেন তা নয়। আচ্ছা, কিরকম? না, তার কারণ হচ্ছে যে এরা এনসিপিআই তে গেছেন কেন? এরা তো নিজের প্রোটেকশনের জন্যই গেছেন, একদম অস্তিত্ব বাঁচাতে কোথাও সমস্যা। তারা তো শুরুতেই যেতেন না। তো এই নিজের প্রোটেকশনের জন্য যারা গেছেন, তারা এনডিএর মিটিংটাতে শুধু যাচ্ছেন না যে বড় বিজেপির মিটিং, আমার সংখ্যালঘু নেতা, সংখ্যালঘু ভোটার আছে আমাদের এলাকায়, সেই যাচ্ছে না। এটার ভেতরে ভাঙা ভঙ্গির কোনো গল্প নেই। এটার ভেতরে ভাঙা ভঙ্গি, তারা নিজ আনন্দে গিয়েছেন এনসিপিআইতে, এবং তারা ওখানে গিয়ে স্বমহিমায় রয়েছে, মানে শুধুমাত্র আজ মিটিংটাই জানে। মানে যারা আরো একটা গোষ্ঠী যারা হচ্ছে নিজ আনন্দে রয়েছে যে ওটা 20 থেকে কমে 17 হলো, বিষয়টা তেমন নয়। না 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 না, তারা যদি কালীঘাটে চলে আসেন কালকে, তখন বুঝবো। আসবে না, ওখানেই থাকবে। স্ট্র্যাটেজিক্যালি হচ্ছে যে মিটিং, শুধুমাত্র এনডিএ মিটিং এ গেলেন না, ব্যাস এইটুকুনি, আর কিচ্ছু নেই এর ভিতরে। এর অতিরিক্ত একটা লাইনও পড়ার দরকার নেই একদম। কিন্তু এরা কি নিজেদের কনস্টিটিউয়েন্সিতে ফিরলে কোনো সমস্যার মুখে পড়তে পারেন? পড়তেই পারেন, নিজেদের কনস্টিটিউয়েন্সিতে পড়তেই পারেন, কিন্তু তাদের বৃহত্তর সমস্যা রয়েছে, যে কারণে তারা সেই সংকটের কথা, নিজের কনস্টিটিউয়েন্সিতে গেলে বিপদে পড়তে পারেন, সেই সংকটের কথাটাকে অগ্রাহ্য করেই যাচ্ছে, এটাকে প্রায়োরিটি দিচ্ছে। কারণ এর থেকেও বড় তাদের কাছে উদ্বেগের বিষয় রয়েছে। তো ফলে সেই কারণে আমার মনে হয় না যে এইটার ভেতরে অতিশয় কিছু পড়ার আছে। 20 জন সাংসদ এনসিপিআইতে একদম ইনট্যাক্ট রয়েছে এখনো পর্যন্ত, আজকের দিন পর্যন্ত। তাহলে বোঝাই যাচ্ছে যে এনসিপিআইতে যোগ দেওয়া যে 3 সাংসদ, যে সংখ্যালঘু 3 সাংসদ আজ এনডিএর বৈঠক স্কিপ করলেন, তাতে বড় কোনো জল্পনার কোনো রকম অবকাশ নেই। তারা একেবারেই রয়েছেন এনসিপিআই এর সঙ্গে, এই 20 জন সাংসদ একই সঙ্গে রয়েছেন। সুতরাং এটা নিয়ে আর নতুন করে চর্চার তেমন কিছু নেই। আর পাশাপাশি আমরা এই পাথর খাদার নিয়েও আজ আলোচনা করলাম, এবং সেটাতে এই সরকার যদি সত্যিই সদিচ্ছা দেখায়, সেটা একটা দেখবার মতো বিষয় হবে। আর তার উত্তর আমরা জানতে পারবো আগামী দিনে সরকার কি মুভমেন্ট করে। আজ এ পর্যন্তই আমাদের আলোচনা। সব খবর দেখার জন্য চোখ রাখুন দ্য ওয়ালে।